হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্ম্যাথকে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 1 এর এর উদাহরণ 22 নিয়ে আলোচনা করব। উদাহরণ 22 ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। এই উদাহরণ 22 ম্যাথটি করার জন্য আমাদের এই নিয়মগুলো জানতে হবে। উদাহরণ 22 ম্যাথটি হচ্ছে আমাদের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সটাকে ইসালন আকার করতে হবে। তাহলে ইসালন আকারের নিয়মটা কি এবং কিভাবে ইসালন আকার করব সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে ইসালন আকারের নিয়মটা হচ্ছে, এক নম্বর নিয়ম, ইসালন আকার করতে হলে প্রথমে প্রথম সারি সমীকরণ স্থির, প্রথম সারি বা প্রথম সমীকরণ স্থির রাখতে হবে। এবং দ্বিতীয়তে হলো দ্বিতীয় এবং তৃতীয় সারি বা সমীকরণের প্রথম উপাদান 0 করতে হবে। এরপর দ্বিতীয় ইসালনের সময় প্রথম ও দ্বিতীয় সমীকরণ স্থির রেখে তৃতীয় সমীকরণের দ্বিতীয় উপাদান 0 করতে হবে, অর্থাৎ সমীকরণ বা সারি। তাহলে এইগুলো হলো একটা করে সারি, আর সমীকরণ বলতে বোঝাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা প্রথম সমীকরণ, আর এক্স প্লাস 2y প্লাস জেড এটা দ্বিতীয় সমীকরণ। অর্থাৎ এইগুলো হলো সমীকরণ আকার, আর এগুলো হচ্ছে সারি। অর্থাৎ চলক যুক্ত থাকলে তাকে আমরা সমীকরণ বলবো, আর চলক ছাড়া থাকলে এবং ধ্রুবপদ থাকলে তাদের আমরা সারি বলবো। তাহলে এখানে যেমন এক নম্বরে বলছি ইসালন আকার নিয়মটা হচ্ছে কি, ইসালন আকার করতে হলে প্রথম সারি স্থির রাখতে হবে। তাহলে যেমন এইটা একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটার ইসালন আকার কি হবে, এই যে প্রথম সারিটা কি থাকবে, স্থির থাকবে। স্থির থাকার পরে দ্বিতীয় সারির, অর্থাৎ দ্বিতীয়তে হলো দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 করতে হবে। তাহলে দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 এবং তৃতীয় সারিরও প্রথম উপাদানটা 0 করতে হবে। তাহলে এইটা হলো। এখন করার পর তাহলে যদি এইখানে 0 এইখানে 0 থাকে সেটাকে আমরা ইসালন আকার বলবো না। যেমন 1 2 3 0 10 6 আর 0 2 8, তাহলে এটা আমাদের ইসালন আকার না। তাহলে ইসালন আকার করতে হলে আমাদের প্রথম সারি স্থির এবং দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 এবং তৃতীয় সারির প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান 0, তাহলে আমরা বলবো সেটাকে ইসালন আকার। তাহলে এইটার ইসালন আকারকে এইটা। আবার এই দেখেন এখানে 1 2 3 4 0 6 8 10 0 0 3 9, এটা আমাদের ইসালন আকার। কিন্তু 1 2 3 4 0 0 2 6 0 0 7 3 এটা কি আমাদের ইসালন আকার না। কারণ যদি আমাদের এইখানে শূন্য হয় তাহলে আমাদের পরবর্তী সারির দুইটা উপাদান শূন্য হবে, কিন্তু এখানে কি, এখানেও দুইটা উপাদান 0, এখানেও দুইটা উপাদান 0, তাহলে এটা আমাদের ইসালন আকার না। যদি আমাদের এইখানে দুইটা শূন্য থাকে তাহলে এই পরের সারির তিনটা উপাদান 0 হইতে হবে, অর্থাৎ পূর্বের তুলনায় একটা উপাদান 0 বেশি হতে হবে। তাহলে এখানে ছিল এই সারিতে দুইটা উপাদান 0, তাহলে এখানে কয়টা উপাদান 0 হবে, তাহলে এখানে তিনটা উপাদান 0 হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি, যেহেতু আমাদের দ্বিতীয় এবং তৃতীয় সারিতে এখানে সমান সংখ্যক 0, তাই আমরা এটাকে ইসালন আকার বলতে পারবো না। এইটা যদি আমাদের 1 2 3 4 0 0 2 6 0 0 0 3 হইতো তাহলে সেটাকে ইসালন আকার বলতে পারতাম। এই জায়গায় দেখেন 1 2 3 4 0 0 2 6 0 0 0 9, তাহলে এটা আমাদের ইসালন আকার আমরা বলতে পারবো। ওইখানে এই যে প্রথম সারি স্থির, দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 এবং পরবর্তী সারির কি, তাহলে এখানে প্রথম উপাদান 0, তাহলে এখানকে দুইটা উপাদান 0 দিতে হবে, প্রথম দ্বিতীয়। সাপোজ এখানে থাকলো 0, এখানে হলো 0, এখানে 0, এখানে 0, তাহলে সেটাকে আমরা ইসালন আকার বলতে পারবো না। তাহলে এখানে যদি দুইটা উপাদান 0 হয়, এখানে যদি দুইটা উপাদান 0 হয়, তাহলে সেটা ইসালন আকার হবে না, যেমন এখানে দেখাইতে দিয়েছি। তাহলে ইসালন আকার হইতে হলে কী করতে হবে, তাহলে এখানে যদি দুইটা উপাদান 0 হয় তাহলে এখানে আমাদের এই সারির তিনটা উপাদান, প্রথম তিনটা উপাদান 0 হইতে হবে। তাহলে এই যে এখানে এই সারির দ্বিতীয় সারি হলো দ্বিতীয় দুইটা উপাদান 0, আর তৃতীয় সারি কী দেবো, তিনটা উপাদান 0। তাহলে মূল কথা হলো ইসালন আকার আমরা কীভাবে বুঝবো। ইসালন আকার বুঝতে গেলে আমাদের
প্রথম সারিতে স্থির থাকবে এবং দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 হবে, আর তৃতীয় সারির প্রথম ও দ্বিতীয় উপাদান 0 হবে। তদ্রূপ যদি চতুর্থ সারি অর্থাৎ 4টা সারি থাকে, তাহলে প্রথম সারি স্থির, ধরেন 4টা সারি 1 2 3 4 5, তারপর হলো 2 6 8 9 7, 3 2 3 8 6 5, 2 9 6 8 6 8। এই 4টা সারির ক্ষেত্রে কী হবে, তাহলে এসএলএন আকার করতে হলে কী হবে, আমাদের প্রথম সারি স্থির 1 2 3 4 5, দ্বিতীয় সারিতে প্রথম উপাদান 0, বাকি দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 করতে হবে, আর বাকিগুলো ধরুন ক্যালকুলেশন করে এখানে 5 এখানে 6 সাপোজ 7 8 এটা থাকলো। এবার তৃতীয় সারির ক্ষেত্রে কী হইবে, তাহলে 2টা উপাদান 0 করতে, তাহলে এইটা আর এইটা 0 করতে হবে, আর বাকিগুলো ক্যালকুলেশন করে 2 1 9 এরকম আসলো। বা চতুর্থ সারির ক্ষেত্রে কী করতে হবে, চতুর্থ সারির ক্ষেত্রে কি, তাহলে এখানে একটা উপাদান 0, এখানে 2টা উপাদান 0, তাহলে এখানে কয়টা উপাদান 0 করতে হবে, 3টা উপাদান 0 করতে হবে। তো 3টা উপাদান 0 করলাম, আর বাকিগুলো মান ক্যালকুলেশন করে দ্রব্যপদ আসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে কীভাবে আমরা বুঝবো এসএলএন আকার। তাহলে এখন আমরা উদাহরণ বা সমস্যাটি সমাধান করব, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 22 প্রশ্নটি হচ্ছে নিম্নের এই ম্যাট্রিক্সটিকে এসএলএন আকার নির্ণয় করো, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14 সালে ছিল। তাহলে এই সমাধানটি হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সে, তাহলে প্রথম প্রদত্ত ম্যাট্রিক্সটি লিখে ফেলবো। তাহলে এই ম্যাট্রিক্সটি লিখে ফেললাম। এরপর কাজ আছে এটাকে এসএলএন আকার করবো। তাহলে এসএলএন আকার করতে গেলে আমাদের কাজ আছে প্রথম সারিটা স্থির, এখানে প্রথম সারির মানগুলো স্থির রাখলাম, অর্থাৎ এখানে ছিল 1 2 -1 2 1, সেই মানগুলো আমি লিখলাম, অর্থাৎ প্রথম সারিতে যে মান ছিল ম্যাট্রিক্সে সেই মানগুলি লিখলাম, কারণ আমরা জানি এসএলএন ম্যাট্রিক্স করতে হলে প্রথম সারিটা স্থির রাখতে হয়, এখানে স্থির রাখলাম। এরপর দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 করতে হবে, তাহলে দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 করতে হবে এবং তৃতীয় সারির প্রথম উপাদান 0 করতে হবে, তৃতীয় কাজ হলো। তাহলে সে কারণে কী করলাম, এটা হলো দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় সারির প্রথম উপাদান যদি 0 করতে চাই তাহলে r2 ড্যাশ ইকুয়াল r2 - 2 r1, এবং তৃতীয় সারি যে প্রথম উপাদান 0 করতে হয় তাহলে r3 ড্যাশ ইকুয়াল r3 - 3 r, অর্থাৎ এই দ্বিতীয় সারির প্রথম উপাদান 0 করতে হলে আমাদের এইখানকার দ্বিতীয় সারির মানের সাথে প্রথম সারির উপাদানের মানের সাথে 2 গুণ করে বিয়োগ করতে হবে, এবং তৃতীয় সারির প্রথম উপাদান 0 করতে হলে তৃতীয় সারি থেকে প্রথম সারির মানকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা এই মানগুলো পাবো। এখানে যদি এই যে r2 ড্যাশ r2 - 2 r করি, অর্থাৎ দ্বিতীয় সারির মান থেকে প্রথম সারির মানকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি, তাহলে এই মানটা পাই। তাহলে কীভাবে পাবো, তাহলে এখানকার ধরুন 2, তাহলে এখানকার দ্বিতীয় সারির মধ্যে r2, তাহলে r2 বলতে 2, তারপর 17 হচ্ছে মাইনাস, আর এটাকে 2 দ্বারা গুণ, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 2 মিলে গেলে 16, আর এখানে ওই কাজ, তাহলে 4, তাহলে 4 আর 17 হচ্ছে মাইনাস, আর এইটাকে 2 দ্বারা গুণ, তাহলে 2 2 4 4 মিলে গেলে 0। তাহলে এখানে 0 আসলেও হবে, না আসলে হবে, কিন্তু আমাদের মেন কাজ হচ্ছে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি প্রথম উপাদান 0 করা। এখানে যেহেতু ক্যালকুলেশন করে এসেছে তাহলে কোনো সমস্যা নেই, এখানে 0 আসতেও পারে নাও আসতে, কিন্তু আমাদের অবশ্যই এই জায়গায় অর্থাৎ এই দুটা জায়গায় 0 আনতেই হবে। আবার এটা ক্যালকুলেশন করে এই যে এখানে r2, এখানকার r2 উপাদান হলো 1, আর 17 হচ্ছে মাইনাস, আর প্রথম সারির উপাদানকে 2 দ্বারা গুণ, তাহলে এটা হচ্ছে 2 দ্বারা গুণ করি, তাহলে 2 অক্ষে 2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, 2 এর হচ্ছে 3। অনুরূপভাবে এখানে এই উপাদান দ্বারা তাহলে r2 বলতে হলে -2, তাহলে -2, আর হচ্ছে 17 মাইনাস আর 2, r1 বলতে হতো, r1 বলতেছে 2, তাহলে 1 2, তাহলে 2 2 4, তাহলে হচ্ছে -2 বিয়োগ 4, বিয়োগ 4 সংখ্যা ক্যালকুলেশন -2 আর -4 ক্যালকুলেশন
করলে দাঁড়াচ্ছে -6, সেই -6। অনুরূপভাবে এখানে R2 বলতে হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 3, তাও 70 মাইনাস, তাহলে প্রথম সারির উপাদানকে 2 দ্বারা গুণ, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে 2 তাহলে 3 থাকে 2 বার, তাহলে কত 1, সেই 1। অনুরূপভাবে R3 -3 3 1 করে এই মানটা পাবো। তাহলে যারা এই লাইনটা বুঝেছেন তারা এই লাইনটা বুঝতে পারবে। এরপর কাজ হচ্ছে আমাদের তৃতীয় সারির দ্বিতীয় উপাদান 0 করা। কিন্তু এখানে যেহেতু অলরেডি তৃতীয় সারির দ্বিতীয় উপাদান 0 হয়েছে, তাহলে আমাদের কাজ, তাহলে আমরা জানি যদি এখানে একটা শূন্য বের হয় দ্বিতীয় সারির প্রথম উপাদান, তাহলে এখানে দুইটা উপাদান 0 করতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের অলরেডি দুইটা উপাদান 0 বাহির হয়েছে, তাহলে এখানে আমাদের কি এই সারির 3টা উপাদান 0 বাহির করলে আমার এসিলনাকার হয়ে যাবে। কিন্তু এখানেও আমাদের দুইটা উপাদান 0, এখানেও আমাদের দুইটা উপাদান 0, তাইলে আমরা এটাকে এসিলনাকার বলতে পারবো না। তাহলে কী করতে হবে, এবার আমাদের এই জায়গায় 0 করতে হবে, কারণ এখানে আমাদের দুইটা উপাদান 0 রয়েছে, তাহলে এখানে আমাদের 3টা উপাদান 0 করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই মানটাকে 0 করতে হবে। এই মানটাকে যদি 0 করি, তাহলে আমরা সুবিধার্থে এইটাকে 1 বানিয়ে, এই সুবিধার্থে এইটাকে 1 বানিয়ে নিই। তাহলে এইটাকে অর্থাৎ দ্বিতীয় সারির এই উপাদানটাকে 1 বানাবো। তাহলে দ্বিতীয় সারির এই উপাদানকে 1 বানাবো কেন, তাহলে এই জায়গায় শূন্য সুবিধার্থে, অর্থাৎ শূন্য করার জন্য সুবিধার্থে এইটাকে আমরা 1 বানিয়ে নেব। তাহলে ওইটাকে যদি 1 বানাতে চাই, তাহলে এটা 3 দ্বারা ভাগ করবো। তাহলে আমরা কি দ্বিতীয় সারিটাকে 3 দ্বারা ভাগ করব, অথবা দ্বিতীয় সারিটাকে 1/3 দ্বারা গুণ করব, অথবা 3 দ্বারা ভাগ করব। আমি সেই কাজটি এখানে করেছি। তাহলে এটাকে যদি 3 দ্বারা ভাগ করে দেই, তাহলে এটা প্রথম সারি স্থির, তৃতীয় সারি স্থির, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে পাবো -2, অর্থাৎ 6কে 3 দ্বারা ভাগ করলে কত 2, আর এখানে মাইনাস আছে সেই -2, এটাকে 3 দ্বারা ভাগ করলে 1/3, অথবা 1/3 দ্বারা যে গুণ করি, এটা 0, এটা 0, আর 1/3 দ্বারা গুণ করলে 3 × 1/3, 3 3 কাটা থাকে 1, আর -6 × 1/3, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, -2, তারপর 1 গুণন 1/3 সমান 1/3, অর্থাৎ আমি এইটাকে 3 দ্বারা ভাগ অথবা 1/3 দ্বারা গুণ করলাম। কি কারণে, এই যে এইখানে শূন্য করানোর জন্য সুবিধার্থে, যাতে সহজেই এখানে শূন্য আনতে পারি, সে কারণেই আমি এটাকে 3 দ্বারা ভাগ করে এটাকে 1 বানিয়ে দিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই লাইনটা, এই কাজটা কেন করলাম। তাহলে এই কাজটা করলাম কেন, এই কাজটা করলাম এইখানে যে শূন্যটা আনবো, এই শূন্যটা যাতে সহজেই আসে, সেই কারণে আমি এই মানটাকে 1 বানিয়ে নিলাম। তাহলে 1 বানানোর জন্য তাহলে আগে ছিল কি এখানে 3, তাহলে 3 দ্বারা ভাগ করলে আমাদের 1 চলে আসবে, অথবা 1/3 দ্বারা গুণ করলে 1 চলে আসবে। সেই কারণেই আমি প্রথম সারি এবং তৃতীয় সারিটা স্থির রেখে দ্বিতীয় সারিটাকে 3 দ্বারা ভাগ অথবা 1/3 দ্বারা গুণ করলাম। তাহলে এই লাইনটি এইটা কীভাবে আসলো বুঝতে পারছি। তাহলে এখানে হলো প্রথম সারি এবং তৃতীয় সারি স্থির, এবং দ্বিতীয় সারিটাকে 3 দ্বারা ভাগ অথবা 1/3 দ্বারা গুণ। কেন, এই সুবিধার্থে, অর্থাৎ এইটাকে শূন্য বানানোর জন্য এইটাকে এই উপাদানটাকে 1 বানালাম। এবার কাজ হলো কি, আমাদের এসিলনাকার জানি, যেহেতু এখানে দুইটা উপাদান 0, তাহলে এখানে আমাদের 3টা উপাদান 0 করতে হবে, অর্থাৎ পূর্বের চেয়ে একটা উপাদান বেশি 0 করতে হয়, আমরা জানি এসিলনাকারে। তাহলে এখানে যদি আমাদের একটা শূন্য বের হইতো, তাহলে এখানে আমাদের 2টা শূন্য করা লাগতো। তাহলে সাপোজ এখানে যদি শূন্য আমাদের না থাকতো, দুর্বল সংখ্যা থাকতো, আর এখানে শূন্য, আর এখানে একটা শূন্য, আর এখানে 2টা শূন্য থাকতো, তাহলে আমাদের এসিলনাকার হয়ে যেত। যেহেতু এখানে আমাদের সমান সংখ্যক শূন্য বের হয়েছে, তাহলে আমরা জানি পূর্বের সারির তুলনায় পরের সারিতে একটা শূন্য উপাদান বেশি করতে হয়। তাহলে এখানে যেহেতু 2টা উপাদান এই সারিতে 0, তাহলে এখানে আমাদের এই সারির 3টা উপাদান 0 করতে হবে, তাহলে আমাদের এসিলনাকার হয়ে যাবে। তাহলে কাজ কি আমাদের, তাহলে আমরা যদি এই উপাদানটাকে 0 করি, তাহলে আমাদের এসিলনাকার হয়ে যাবে। তাহলে এই উপাদান যদি 0 করি, তাহলে কি আমরা প্রথম সারি দ্বিতীয় সারি স্থির রাখবো, সেই কারণে প্রথম সারি এবং দ্বিতীয় সারি স্থির রাখলাম। আর এইটাকে 0 করতে হলে কী করবো, তাহলে এটাকে 0 করার জন্য কি এইটার সাথে যদি আমি
এইটাকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলে এই জায়গায় 0 পাবো। আমি সেই কাজটি করলাম। r3 ড্যাশ ইকুয়াল r3 বিয়োগ 5r2, অর্থাৎ তৃতীয় সারির মানটাকে তৃতীয় সারির মান থেকে এই তৃতীয় সারির মানটাকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করছি। তাহলে এখানে হবে কত? 0, এখানে হবে 0। প্রথম ও দ্বিতীয় সারিতে স্থির। তাহলে এখানে কি r3 ড্যাশ ইকুয়াল r3, তাহলে r3 বলতে 5, সেই কারণে 5 আর 17 মাইনাস মাইনাস আর এর যে 5 আর r2 বলতে কত? 1, তাহলে গুণন 1, তাহলে 5 বিয়োগ 5 মিলে গেলে কত? 0, তাহলে এখানে হবে 0। অনুভাবে এখানে তাহলে r3 বলতে এখানে কত? r3 বলতে কত? এখানে r3 বলতে আছে -12, সেজন্য কি -12, 17 মাইনাস আবার 5 গুণন আর এখানে r2 বলতে কত? উপাদানটা -2, ক্যালকুলেশন করলে তার -12 মাইনাসে প্লাস 5 দুগুণে 10, তাহলে প্লাস 10 থেকে -12 বিয়োগ করলে কত পাবো? -2, সেই এখানে -2। আবার এটা r3, তাহলে এখানে r3 বলতে কত? r3 বলতে আছে 2, সেই কারণে 2 মাইনাস 5r2, তাহলে 5r2 5 আর r2 বলতে কত? এখানে উপাদান 1/3, তাহলে ক্যালকুলেশন করলে 2 মাইনাস 5/3, তাহলে সমান এটাকে যদি লসাগু করি 3 দুগুণে 6 বিয়োগ 3 দিয়ে 3 ভাগ করলে আর 1 দিয়ে 5কে গুণ করলে 5 5, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1, তাহলে সমান কত? 1/3, তাহলে এটা পেলাম 1/3। তাহলে এটাই আমাদের হচ্ছে নির্ণয় এসেলন আকার। আশা করি বুঝতে পেরেছেন এসেলন আকারটা কী জিনিস। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। এরপর আমি যখন তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব সেখানে এসেলন আকার আরও পুরোপুরিভাবে বুঝিয়ে দেব। এখানে যেহেতু এসেলন আকারের একটি ম্যাথ রয়েছে সে কারণেই আমি একটু হালকাভাবে আলোচনা করেছি। এরপর অধ্যায় 3, 4 এবং চ্যাপ্টার 1-এর বি এবং সি অধ্যায়ে এসেলন আকারের ম্যাথ রয়েছে, অর্থাৎ সেকে চ্যাপ্টার 1-এর বি এবং 1-এর সিতে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয়, আবার কোনটাকে ডিডাক্ট ম্যাট্রিক্স বলা হয়, আবার ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয়, এগুলো রয়েছে। তাহলে এগুলো ম্যাথের সময় আমি আবার এসেলন আকারটা কী জিনিস পুরোপুরিভাবে বুঝিয়ে দেবো। ওইখানে এসেলন আকার সম্বন্ধে পুরোপুরিভাবে আলোচনা পাবে। আজ এ পর্যন্তই।